আমার নাম অজয় কুমার পাল। আমি বর্তমানে রায়গঞ্জ ITI ইন্সট্রাক্টর, ইলেকট্রিশিয়ান ইন্সট্রাক্টর। আজকে আমরা ওভারহেড লাইন নিয়ে আগের দিন আমরা করেছি, আজকে ওভারহেড লাইন নিয়ে পার্ট 2 পোর্শনটা করব। কিছু কিছু জিনিস আছে যেগুলো আজকে ওটা করব। ওভারহেড লাইন ওভারহেড লাইন আমরা সবাই দেখেছি, আমরা রাস্তায় বেরোলে দেখতে পারি রাস্তার পাশ দিয়ে ওভারহেড লাইন গেছে, ইলেকট্রিক তারের এগুলো গেছে। তো এই যে ওভারহেড লাইনে যেটা আমাদের বাড়ির পাশ দিয়ে গেছে সেটা হচ্ছে 440 ভোল্ট বা 415 ভোল্ট বলি, বা আমাদের এমনি মেন রাস্তাতে যখন দেখি তখনও যে লাইনটা দেখি সেটা ম্যাক্সিমাম ক্ষেত্রেই ওগুলো হচ্ছে 11 কেভি। তার বেশি কিছু কিছু আছে 33 কেভি। কিন্তু আজকে যেখানে পাওয়ার যেখানে উৎপন্ন হচ্ছে সেখানে যেমন ফারাক্কা এনটিপিসি, সেখানে যে পাওয়ারটা উৎপন্ন করছে ওরা জেনারেটিং স্টেশন বলে এটাকে, সেই জেনারেটিং স্টেশনে উৎপন্ন হচ্ছে ধরো 11 কেভি। সেটাকে কী করছে আমরা ট্রান্সফরমারের সাহায্যে স্টেপ আপ করা হচ্ছে 132 কেভি। 132 কেভি করে তারপরে ওইটা দূর দূরান্তে পাঠানো হচ্ছে ট্রান্সমিশন লাইনের মাধ্যমে। তো এই যে ট্রান্সমিশন লাইনের মাধ্যমে আমরা পাঠাচ্ছি, হ্যাঁ, ট্রান্সফরমার স্টেপ আপ করে ভোল্টেজটাকে স্টেপ আপ করে ট্রান্সফরমার সাহায্যে, হ্যাঁ, এই যে নারে কিসের মাধ্যমে কন্ডাক্টরের মাধ্যমে বাড়ানো যাচ্ছে, এটাকে বলছে ওভারহেড লাইন। তো এখানে কতগুলো আমাদের ইয়ে আছে যেগুলো ঘটে আর কি। কী ঘটে? যেমন আমরা করোনা বলে একটা জিনিস হয়, করোনা। সেই করোনা আবার ভাইরাস না, ওটার নাম হচ্ছে করোনা আর কি। মানে কি হয়, ওই তার ওভারহেড লাইনটা আছে, যে ওভারহেড লাইন যেটা আমি কী করি, ওভারহেড লাইনে হচ্ছে একটা ওভারহেড লাইন যাচ্ছে, এখানে 3টা করে যায়, সবাই জানো 3 ফেজ। এই যে তুমি টাওয়ার মধ্যে দিয়ে যায়, যদি ভোল্টেজটা যদি বেশি হয় আর ভোল্টেজ যদি কম হয় তাহলে পোলের মাধ্যমে 11 কেভি থেকে পোলের মাধ্যমে আমরা নিই। যখন আমরা 132 কেভিতে যাবো বা 220 কেভিতে যাবো বা 400 কেভিতে যাবো, দেখবা টাওয়ারগুলো অনেক বড় বড় হয়। তো এই লাইনের মধ্যে কি হয়, একটা ঘটনা ঘটে, করোনা যেটাকে আমরা বলছি করোনা। কি হয় বলে, একটা বিশেষ করে রাতে এটা ফলো করা যায়। কখনো হয় এটা রাতে দেখা যায় পরিষ্কার একটা ভায়োলেট গ্লো, একটা লাইট দেখা যায়, হিসিং সাউন্ড শোনা যায়। আর ওইখান থেকে পরীক্ষা করে দেখা গেছে ওখানে ওজন গ্যাস উৎপন্ন হয়। হ্যাঁ, এই তারের উপরে মানে এখানে গোল করে মানে বিশেষ জায়গায় একটা তোমার কি হয়, মানে হিসিং সাউন্ডও শোনা যাবে, একটা গ্লো লাইনও দেখা যাবে, লাইট দেখা যাবে, ভায়োলেট গ্লো, আর হিসিং সাউন্ড, আর হচ্ছে ওজন গ্যাস উৎপন্ন হয়। এই যে এটা ঘটনা, এই ঘটনা হচ্ছে করোনা। সেটা কি আমরা বলছে লো ভোল্টেজের ক্ষেত্রে কিন্তু হয় না। এই আমাদের বাড়ির পাশ দিয়ে 11 কেভি লাইন গেছে, আর অন্য থেকে 33 কেভি লাইন গেছে, এইগুলোতে কিন্তু লো ভোল্টেজ বলছে না, এগুলো হাই ভোল্টেজ। তো ওগুলো ক্ষেত্রে হয় না। এখানে 132 কেভি, 220 কেভি, 400 কেভি, এই যে লাইনগুলো, এই লাইনগুলো এই সমস্যাটা দেখা দেয়। ঠিক আছে? তো এই সমস্যা হলে আমার সুবিধা কি, আমার অসুবিধা কি? করোনা যে হয় তাতে সুবিধাটা কি আর অসুবিধা কি? সুবিধাটা এটাই, একটা সুবিধা হয় যে লাইনে যদি তোমার ওই ইয়ের পাশ দিয়ে যখন যায় তখন কি হয়, আমরা এই প্রসঙ্গে একটা কথা বলে নিই। আমাদের অল্টারনেটিং কারেন্টের ক্ষেত্রে আমাদের যে কারেন্ট যে প্রবাহিত হয় কন্ডাক্টরের 4-5 দিয়ে প্রবাহিত হয়। হ্যাঁ, এরকম
এটা আসছি পরে আবার আসছি, এটা নিয়ে আলোচনা করবো। করোনা এই 4-5 দিন পরে করোনা, হ্যাঁ ইয়েটা লাইনটা আমাদের যে কন্ডাক্টরটা গোটাটাই কন্ডাক্টর, কিন্তু কারেন্ট যাচ্ছে 4-5 দিন, মানে টোটালটার মধ্যে দিয়ে যাচ্ছে না। ডিসির ক্ষেত্রে কিন্তু সেটা হয়, ডিসির ক্ষেত্রে কিন্তু কন্ডাক্টরের সাইজ যা আছে টোটালের মধ্যে দিয়ে যায়। এসির ক্ষেত্রে এই একটা সমস্যা, এসি যে লাইনে যায় সেটা এই কন্ডাক্টরের উপরি তল দিয়ে যায়। এই আমাদের স্ক্রিন ইফেক্ট পরে আসছে। তো এরকম যখনই করোনা হয় না, করোনা ঠিক এরকমভাবে রোল পায়, তাতে কি হচ্ছে ডায়াবেটিসটা বেড়ে যাচ্ছে। হ্যাঁ, ডায়াবেটিসটা বেড়ে যাচ্ছে করোনা ফলে তোমার কি লাইনটা আর বেশি পরিমাণে যেতে পারছে, এই একটা সুবিধা পাওয়া যায়। কিন্তু অসুবিধা বেশি। অসুবিধা কি? করোনার ফলে একটা লস হচ্ছে, ডিসঅ্যাডভান্টেজ, যেগুলো আমরা বলি ডিসঅ্যাডভান্টেজ। হ্যাঁ, করোনার ফলে আমাদের কি হচ্ছে, অসুবিধা কি হচ্ছে? সুবিধাটা শুনলাম যে ডায়ামিটারটা, ভার্চুয়াল ডায়ামিটারটা বেড়ে যায় এবং কারেন্টটা সহজে যেতে পারে করোনা হলে পরে। করোনার ক্ষেত্রে আর যেটা করোনা কেন হয় না, যখন ডিজারটিভ ভোল্টেজের যখন ক্রস করবে তখন গিয়ে তোমার করোনাটা হয়। তাহলে এই করোনার ফলে আমার অসুবিধা বেশি হয়। কি হয়? এই করোনার ফলে লস হয়, যেটাকে আমরা বলি করোনা লস। আচ্ছা, করোনা লস। তারপরে একটা কি হয়, যে ওজোন গ্যাস সৃষ্টি হয়। এবার ওজোন গ্যাস এখানে সৃষ্টি হওয়ার ফলে কি হয়, ওজোন গ্যাসকে O3 এর জন্য ওইখানে একটা অক্সাইড, কন্ডাক্টরের উপর একটা অক্সাইড ফর্ম করে, রাসায়নিক বিক্রিয়া ঘটে। রাসায়নিক বিক্রিয়ার ফলে ওখানে একটা অক্সাইড ফর্মেশন হয়। ঠিক আছে? আরেকটা লস কি হয়, আরেকটা জিনিস, যেটা করোনা যেসব ক্ষেত্রে হয় সেসব ক্ষেত্রে, করোনার ক্ষেত্রে কিন্তু করোনার ফলে কি হয়, নন সাইনোসয়েডাল হয়। আমাদের এমনি অলরেডি কাইন্ড অফ সিনুসয়েডাল, মানে সাইন ওয়েভ যেটা বলছি, এইভাবে যায় তো। ওটা করোনা হলে পরে পার্টিকুলার যেখানে ওই জায়গায় কিন্তু করোনার ক্ষেত্রে ওটা নন সিনুসয়েডাল হয়ে যায়, ওটা এই ওয়েভ আঁকড়া যায়। তাহলে কি হবে? তাহলে কি হবে, পাশ দিয়ে যদি কমিউনিকেশন লাইন থাকে, কোনো কমিউনিকেশন যদি লাইন থাকে, সেই কমিউনিকেশন লাইন ডিস্টার্ব। তাহলে এই এতগুলো তোমার করোনার অসুবিধা আছে। তাহলে করোনা আরো ফ্যাক্টর যেগুলোর উপর নির্ভর করে, সেগুলো অ্যাটমসফিয়ারের উপর নির্ভর করে ম্যাক্সিমাম। কেমন বলছে অ্যাটমসফিয়ার কথাটা এখানে আমি বলছি, অ্যাটমসফিয়ারটা কেমন? ক্লাউডি, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, আকাশে মেঘ গড়গড় গড়গড় আওয়াজ হচ্ছে, ওইসব ক্ষেত্রে কিন্তু ওই এবং অন্ধকার রাতে দেখা যায় যে করোনা, মানে অ্যাটমসফিয়ারের উপর নির্ভর করছে এটা। তারপরে বলছে স্পেসিং বিটুইন দ্য কন্ডাক্টর। ধরো এখানে একটা কন্ডাক্টর আছে, পাঁচ দিয়ে আরেকটা কন্ডাক্টর, ধরো এখানে রাখছি, পাঁচ দিয়ে আরেকটা কন্ডাক্টর যাচ্ছে। তাহলে এটা আর যদি ওয়াই হতে পারে, তাহলে এই একটা কন্ডাক্টর, এই কন্ডাক্টর, এই কন্ডাক্টরের স্পেসিং, কন্ডাক্টরের স্পেসিং মানে দুটো কন্ডাক্টরের মাঝখানে কতটা গ্যাপ আছে তার উপর নির্ভর করে। ঠিক আছে? তাহলে গ্যাপ যদি বেশি হয় তাহলে করোনাটা কম হয়, গ্যাপ যদি কম হয়, এই দুটো কন্ডাক্টরের মধ্যে যদি গ্যাপ কম হবে তখন করোনা হওয়ার সম্ভাবনা বেশি থাকে। আর সাইজ অফ দ্য কন্ডাক্টর, কন্ডাক্টরের সাইজ কি, আমি আগের দিনই বলেছি, কন্ডাক্টর আমরা যে ওই ওভারহেড লাইনে যে কন্ডাক্টরগুলো ইউজ করি সেগুলো এএসি মানে অল অ্যালুমিনিয়াম কন্ডাক্টর, এসিএসআর অ্যালুমিনিয়াম স্টিল কন্ডাক্টর রেনফোর্স, এসি অল অ্যালুমিনিয়াম কন্ডাক্টর, এস মানে স্টিল আর রেনফোর্স, তাহলে এসিএসআর। তারপরে জেব্রা, মুস, তারপরে এগুলো কন্ডাক্টরের নাম, কিন্তু প্যান্থার, এইসব কন্ডাক্টর আমরা ইউজ করি। তো এগুলো তোমাদের এগুলো নেই তোমাদের সিলেবাসে, ওই জন্য আমি জাস্ট ইনক্লুড করলাম। এগুলো তাহলে কি হলো, এই করোনার ফলে তাহলে আমরা কি গেইন পেলাম? লস হচ্ছে। করোনার ফলে কি হচ্ছে? মানে ওজোন গ্যাস উৎপন্ন হচ্ছে বলে ওখানে অক্সাইড ফর্মেশন হচ্ছে। আর এটা কি লাইন, কমিউনিকেশন লাইনে ডিস্টার্ব হচ্ছে করোনার ফলে। তাহলে আমার সুবিধা থেকে অসুবিধাটাই কিন্তু আমি বুঝতে পারলাম যে করোনার ক্ষেত্রে আমার বেশি হচ্ছে।
এবার আমি আসি স্যাগ। স্যাগ জিনিসটা কি? দুটো পোল আছে, বলছি দুটো পোল, এটা এখান থেকে আমি তার নিয়ে যাচ্ছি। আপনি এটা শুনবেন। অনেকটা তাহলে এভাবে আছে, হচ্ছে তাহলে দেখো, সাধারণ একটা ওই যে করি বাড়িতে আমরা কি করি, কাপড় শুকাই, মা বোনরা কি করে ওখানে তার রশি দিয়ে ইয়ে করে, সেখানে রশিতে দেওয়া হয়, দেওয়ার পর দেখা যায় কিছুদিন পরে রশিতে টান টান করে দেওয়া হয়েছিল, কিন্তু দেখা যায় কিছুদিন ব্যবহার করার পরে দেখা যাচ্ছে রশিতে ঝুলে গেছে। হ্যাঁ, তেমনি আমাদের যে ওভারের লাইনিং ঠিক আছে, তারটা যাওয়ার কথা ছিল এরকম হবে এই স্টেপ, কিন্তু দেখা যাচ্ছে এই যে এরপরে কিন্তু আমাদের গ্রাউন্ড ক্লিয়ারেন্স কমে যাচ্ছে, এই যে গ্যাপটা, এই গ্যাপটা আমার কমে যাচ্ছে। এখানে অ্যাকচুয়ালি হওয়া ধরো এত আগে হওয়া উচিত ছিল, পুরো এখান থেকে শুরু হওয়া কথা, তারটা দিকে যাওয়ার কথা ছিল স্টেট যদি যেত, কিন্তু কন্ডাক্টারটার কারণে এটা এরকম ভাবে একটা অর্ধবৃত্ত আকারে যাচ্ছে। তাহলে এইটাকে বলছে স্যাগ, এইটাকে বলছে স্যাগ। হ্যাঁ, তাহলে এই স্যাগ কি কি বিষয়ের উপর নির্ভর করবে, কি কতগুলো নির্ভর করে, স্যাগ নির্ভর করে তোমার বিশেষ করে ধরো ওয়েট অফ দ্য কন্ডাক্টর, কন্ডাক্টরের ওয়েট যদি বাড়ে স্যাগটা বেশি হবে। লেন্থ অফ স্পান, প্রথম কথা বলছি স্পান জিনিসটা কি, স্পান জিনিসটা যে দুটো পোল আছে, এই দুটো পোলের মধ্যে মাঝখানে যে দূরত্বটা, এটা দুটো পোলের মাঝখানে যে দূরত্বটাকে বলছে স্পান। আর কন্ডাক্টরের স্পান যদি আমার বেশি হয়, পোলের ডিসটেন্স যদি আমার বেশি, একটা পোল আরেকটা পোলের মধ্যে যদি ডিসটেন্সটা বেশি হয় তত বেশি স্যাগ হবে, আর যত বেশি স্যাগ হবে তত বেশি তারটা ঝুলবে, আর তারটা ঝুললে পরে এখান থেকে ধরো একটা গাড়ি বেরিয়ে যাচ্ছে, ধরো কথা বলছে গাড়ি বেরিয়ে যাচ্ছে, একটা গাড়ি যাচ্ছে, তাহলে এখানে লোক বসে আছে, তাহলে এর শর্ট করে ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। তাহলে এই যে জিনিসগুলো হয়, তাহলে এই এটাকে বলছে স্যাগ। আচ্ছা, এবার যেটা বলছি সেটা হচ্ছে এটা গেল স্যাগে গেল। মানে স্যাগ বেশি হলে আমরা বুঝতে পারছি, স্যাগ বেশি হলে পরে আমাদের যদি বেশি হয় ওই ওই ওটা নিচ দিয়ে যাতায়াত করতে অসুবিধা হবে। ওখানে কেউ যদি কোনো একটা গেল, কেউ তোমরা লক্ষ্য করেছো যে হাই ভোল্টেজ যদি হয়, 400 কেভি হয়, লাইনের মধ্যে দিয়ে নিচ দিয়ে বিশেষ করে মানে বৃষ্টি যেদিকে ঝিঝির পড়ছে, এই হচ্ছে বৃষ্টি হচ্ছে, ওই মধ্যে যদি তুমি যাও, একটা ছাতা নিয়ে যদি যাও তাহলে তোমরা ভালো বুঝতে পারবে। আর সেই ছাতার হ্যান্ডেলটা হতে হবে কিন্তু মেটালের তৈরি। হ্যাঁ, মেটালের তৈরি ছাতার হ্যান্ডেলটা যদি হয়, আর তুমি ছাতা ধরে ওই ওভারের লাইনের নিচ দিয়ে যদি যাও তাহলে তোমরা বুঝতে পারবে তোমার হাতে রীতিমতো ঝটকা মারবে, চিচি করবে, মানে ওটা কি তখন ওই ইয়েটা বেড়ে যায় ওদের, যে আমাদের চারপাশে যেন ফ্লাক্সটা যে যায়, কন্ডাক্টরটা যেদিকে যায় তারপরে ফ্লাক্স তো তোমার করে ওটা এই ইয়েটা অনেকটা বেড়ে আয়োনাইজেশন হয়ে যায় বায়োটা, তার ফলে ওখানে তোমার ছাতা না ধরে তুমি এখানে গেলে যেতে পারবে। 400 কেবির নিচে, 400 কেবির লাইনের নিচ দিয়ে তুমি চট করে বৃষ্টির দিনে তুমি যাওয়ার সম্ভাবনা হয়। তবে হ্যাঁ, ড্রাই ওয়েদার যদি হয়, যেমন ধরো শীতকালে পৌষ মাস মাঘ মাস, তখন কিন্তু ওয়েদার কিন্তু ড্রাই, শুষ্ক ওয়েদার।
হ্যাঁ জলবায়ু পরিমাণটা সেই সময় কম থাকে, তখন তুমি যাও, তোমার কোনো অসুবিধা নেই, ড্রাই হয়ে যাবে। কিন্তু এবার যেটা আসছি, ট্রান্সমিশন লাইন আবার তিন রকম। একটা হচ্ছে মানে একটা হচ্ছে শর্ট ট্রান্সমিশন লাইন, একটা মিডিয়াম, একটা শর্ট ট্রান্সমিশন লাইন, একটা মিডিয়াম ট্রান্সমিশন লাইন, আর এটা হচ্ছে লং। হ্যাঁ, তাহলে এই 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 আমাদের ট্রান্সমিশন লাইন যেটা হয়, ট্রান্সমিশন লাইন কোনটাকে বলছে? আমার ট্রান্সমিশন লাইন বলছে আমার ধরো ফারাক্কাতে আমি বিদ্যুৎ উৎপন্ন করলাম, হ্যাঁ ওখানে উৎপন্ন করলাম, স্টেপ আপ ট্রান্সফরমারের সাহায্যে ভোল্টেজটাকে আমি স্টেপ আপ করলাম, স্টেপ আপ করে ওখানে ট্রান্সফরমার বসিয়ে স্টেপ আপ করলাম। আবার আমার যেখানে রিসিভিং স্টেশন ধরো রায়গঞ্জ, ফারাক্কা থেকে রায়গঞ্জ আসলো, এই যে দূরত্বটা, হ্যাঁ রায়গঞ্জের সাবস্টেশন আছে, সেখানে আমি লাইনটাকে অ্যাকসেপ্ট করলাম, হ্যাঁ বা রিসিভ করলাম, হ্যাঁ সেখানে আবার ট্রান্সফরমার বসালাম, সেটাকে আমি স্টেপ ডাউন করে দিচ্ছি, 132 থেকে 33 করে দিচ্ছি আমার নিজের সুবিধার জন্য, আমাদের সুবিধার জন্য। তাহলে প্রথম উৎপন্ন হলো 11 কেভি, ফারাক্কাতে 11 কেভি উৎপন্ন হচ্ছে ফারাক্কা ইউনিভার্সিটিতে। ওরা কি করছে, ট্রান্সফরমার বসিয়ে 132 কেভি করছে ওইখানেই, করে ওরা লাইনটা আমাদের এখানে সাবস্টেশন রায়গঞ্জ সাবস্টেশনে পাঠালো, কথা বলছি রায়গঞ্জ সাবস্টেশনে পাঠালো, সেখানে একটা ট্রান্সফরমারের সাহায্যে আবার স্টেপ ডাউন করে 33 কেভি করছে। তাহলে এই টোটাল লাইনটা ওই যে ফারাক্কাতেও আমাদের এই যে লাইনটা রায়গঞ্জের পর্যন্ত এই লাইনটা বলছে ট্রান্সমিশন লাইন। এই ট্রান্সমিশন লাইনটা আবার তিন রকম, একটা শর্ট, একটা মিডিয়াম, একটা লং। শর্ট কোনটাকে বলছি, যদি ধরো 50 কিলোমিটারের নিচে হয়, হ্যাঁ মানে লেন্থ মানে তোমার 50 কিলোমিটার যদি কম হয়, তাহলে সেটা হচ্ছে সেই লাইনটা হয়ে গেল 50 কিলোমিটার, সঙ্গে আবার 20 কেভি নিচে, হ্যাঁ 20 কেভি নিচে হতে হবে ভোল্টেজটা, 20 কেভি মানে ভোল্টেজটা 20,000-এর নিচে, এবং 50 কিলোমিটারের নিচে যদি হয়, মানে লেন্থটা 50 কিলোমিটারের কম যদি হয়, তাহলে সেটা হলো শর্ট ট্রান্সমিশন লাইন। মানে ধরো 45 কিলোমিটার, ভোল্টেজ হচ্ছে 11 কেভি, হ্যাঁ 45 কিলোমিটার, হ্যাঁ মানে ট্রান্সমিশন লাইনটা কি 45 কিলোমিটার এবং ভোল্টেজ হচ্ছে 11 কেভি, তাহলে সেটাকে আমি কি করবো, শর্ট ট্রান্সমিশন লাইন অল্প বলতে। তারপরে যে মিডিয়াম কোনটা, মিডিয়াম বলছে 50 থেকে 150 কিলোমিটার হতে হবে, 150, আর ভোল্টেজটা কত হতে হবে 20 থেকে 100 কেভি যদি হয়, এটাকে বলছে মিডিয়াম ট্রান্সমিশন লাইন। হ্যাঁ, আর লং ট্রান্সমিশন লাইন কোনটাকে বলছে, লং ট্রান্সমিশন যদি বলছে অ্যাবাভ 150 কেভি, অ্যাবাভ মানে 150 কেভি যদি বেশি হয়, মানে বেশি হয় 150 কেভি যদি বেশি হয়, 100 কিলোমিটারের বেশি, 150 কিলোমিটার বেশি হতে হবে, আর ভোল্টেজটা হতে হবে 100 কেভি বেশি, সেটা হয়ে গেল তোমার লং ট্রান্সমিশন লাইন। ঠিক আছে, এই ট্রান্সমিশন লাইনকে তিন রকম ভাবে ভাগ করেছে। তারপর হচ্ছে তারপরে আসলে তোমার ভোল্টেজ রেগুলেশন। ভোল্টেজ রেগুলেশন তাহলে ভোল্টেজ রেগুলেশনটা কি, ভোল্টেজ রেগুলেশনটা হচ্ছে সেন্ডিং এন্ড ভোল্টেজ এবং রিসিভিং এন্ড ভোল্টেজ এর যে পার্থক্যটাকে বলছে, এই পার্থক্যটাই হলো ভোল্টেজ রেগুলেশন। হ্যাঁ, কেন বলছে আমি পাঠাচ্ছি ওখান থেকে, আমার ফারাক্কা থেকে পাঠাচ্ছি আমি 132 কেভি, 132 কেভি ওখান থেকে পাঠাচ্ছি, কিন্তু আমি রায়গঞ্জে যখন আমি রিসিভ করছি তখন সেটা হয়ে যাচ্ছে, কথা বলছি রায়গঞ্জে রিসিভ করছি 130 কেভি, তাহলে কি কিলোমিটার না, এটা কেভি, তাহলে ডিফারেন্সটা কত, 2 কেভি ডিফারেন্স হয়ে গেছে। কারণ আমাদের ট্রান্সফরমার যেগুলো আছে সেগুলো নির্দিষ্ট একটা ডিজাইনে তৈরি করা থাকে, 132 কেভি বাই 33 কেভি বা 32 কেভি 11 কেভি বাই 132 কেভি। যেমন এখানে ট্রান্সফরমার এখানে মানে সেন্ডিং এন্ডে ফারাক্কা এখানে একটা ট্রান্সফরমার বসানো আছে, এর হচ্ছে 11 কেভি উৎপন্ন করছে, সেটা ট্রান্সফরমারে ইনপুট দিলাম 11 কেভি, ইনপুট আউটপুট কত 132 কেভি, আউটপুটটা আমি করে দিচ্ছি 132 কেভি।
তাহলে লং ট্রান্সমিশন লাইন হলো, মানে লং ট্রান্সমিশন হাই ভোল্টেজ হলো, তাহলে আমার লাইন লসটা কম হবে, হ্যাঁ এফিসিয়েন্সি বেশি হবে। তাহলে তাহলে ভোল্টেজ রেগুলেশনটা হচ্ছে রেগুলেশন কোন কারণ হচ্ছে সেন্ডিং এন্ড ভোল্টেজ মাইনাস রিসিভিং এন্ড ভোল্টেজ, মানে মানে এই যে পার্থক্য, সেই পার্থক্যটাকে বলছে ভোল্টেজ রেগুলেশন। তাহলে জিনিসটা কেমন হবে পরামর্শ হতো সেন্ডিং এন্ড ভোল্টেজ মাইনাস ভিএস মানে সেন্ডিং এন্ড ভোল্টেজ, ভিআর রিসিভিং এন্ড ভোল্টেজ বাই ভিআর ইনটু 100, এটা হবে পার্সেন্টেজ অফ রেগুলেশন। মানে এই পার্সেন্টেজ অফ রেগুলেশন আমরা এই জন্য করছি, আমার এটা যতটা আমার কম হবে তত ভালো। কারণ আমি দেখো আমার এখানে ট্রান্সফর্মার যেটা আছে, এখানে যে ট্রান্সফর্মার আছে সেই ট্রান্সফর্মারটা কিন্তু বলছে 132 কেভি বাই 33 কেভি, 33 কেভি, হ্যাঁ এখানে কিন্তু ট্রান্সফর্মার আছে 132 কেভি বাড়াচ্ছি, তাহলে এখানে হবে 132 কেভি 132 বাই 33 কেভি ট্রান্সফর্মার আছে, স্টেপ ডাউন, এই স্টেপ ডাউন, এই স্টেপ আপ। কিন্তু আমি বাস্তবে পাচ্ছি 130, আমি যদি 130 কেভি পাই তাহলে কি আমার 33 কেভি হবে? কখনোই হবে না, হ্যাঁ ওই রেশিওটা এটা কমে যাবে। হ্যাঁ 132 কেভি বাড়ালাম কিন্তু রিসিভিং এন্ডে আমি 130 কেভি পেলাম, তাহলে কি হবে? আমি ওই ট্রান্সফর্মার 132 কেভি যে ট্রান্সফর্মার আছে সেখানে যদি 130 কেভি যদি দিই তাহলে কি আমি 33 হবে না, দেখা গেল 32 কেভি কাছাকাছি করবো, সাপোজ 32 কেভি কাছাকাছি, তাহলে কি আমি যত আমি কম দেবো তত আমার কম হবে। তারপরে কি ট্রান্সফর্মারটা কি আছে যে 33 কেভি দিলে 11 কেভি হবে, আমি সেখানে হয়তো দিলাম 32 কেভি, তাহলে 11 কেভি হবে না। তাহলে সব জায়গায় এইভাবে তোমার কমতে থাকবে, গ্র্যাজুয়ালি কমতে থাকবে। আমি 33 কেভি দিলে 11 কেভি হতো, কিন্তু আমি দিচ্ছি 32 কেভি, তাহলে 11 কেভি হবে না, সহজ কথা। আবার 11 কেভি দিলে 440 415 ভোল্ট পাবো। আমার ট্রান্সফর্মার যে ডিজাইনটা করা আছে, আমি 11 কেভি দিলে আমার 415 পাবো ফেস টু ফেস, আর ফেস টু নিউট্রাল 230 বা 240 ভোল্ট পাবো। কিন্তু আমি দিচ্ছি 10 কেভি, কথা তো বলছি আমার 11 কেভি দিতে পারছি না, 10 কেভি দিলে নিশ্চয়ই 415 ভোল্ট উৎপন্ন হবে না, অটোমেটিক্যালি সেখানে তোমার 390 395 92 এরকম ভোল্টেজ আমরা পাবো। এই জিনিসটা হয়। তারপরে আসো তারপরে বলছি আমি ট্রান্সমিশন এফিসিয়েন্সি। ট্রান্সমিশন এফিসিয়েন্সিটা কি? ট্রান্সমিশন এফিসিয়েন্সি হচ্ছে রিসিভিং এন্ড পাওয়ার বাই সেন্ডিং এন্ড পাওয়ার, মানে আমি কতটা ইয়ে করছি, রিসিভ করছি, কতটা পাওয়ার আমি রিসিভ করছি, রিসিভিং এন্ড পাওয়ার by sending in power. Sending in power into 100, এটাকে বলছে পার্সেন্টেজ অফ রেগুলেশন। তাহলে আমি এটাকে যদি ফর্মুলা ফেলি রিসিভিং এন্ড, তাহলে ভিআর আইআর cos phi r by sending in VS IS cos phi s, তাহলে এটা হয়ে গেল তোমার into 100 করলে পার্সেন্টেজ অফ এফিসিয়েন্সি পাই যাবে। ট্রান্সমিশন এফিসিয়েন্সি, এটাকে বলছে ট্রান্সমিশন এফিসিয়েন্সি। আমি কতটা পাওয়ার আমি রিসিভ করছি, কতটা পাওয়ার আমি পাঠিয়েছি, তার যে রেশিও সেটাই হচ্ছে ট্রান্সমিশন এফিসিয়েন্সি। যদি আমি রিসিভিং এন্ড পাওয়ার আর সেন্ডিং এন্ড পাওয়ার যদি প্রায় সেম পাই, তাহলে বুঝতে হবে যে না আমার লসটা কম হয়েছে। কারণ এই সেন্ডিং এ আমি যত পাওয়ার বাড়াচ্ছি, আমি যদি ততটা পাওয়ার না পাই, যদি কম পাই, যেটা কম পাবো সেটা লস, সেটা ট্রান্সমিশন লাইনের লস। আচ্ছা এবার আমরা আসি স্কিন এফেক্ট।
এবার আমরা আসলাম স্কিন এফেক্ট। এর আগে আমি দেখি স্কিন এফেক্টের জিনিসটা কি। স্কিন এফেক্ট এই যে ধরো এসির ক্ষেত্রে কারেন্টটা উপরিতল দিয়ে প্রবাহিত হয়, কন্ডাক্টরের উপরিতল দিয়ে প্রবাহিত, এটাকে বলছে স্কিন এফেক্ট। ডিসির ক্ষেত্রে কিন্তু তা হয় না, ডিসির টোটালের মধ্যে দিয়ে যায়। হ্যাঁ, তাহলে এই স্কিন এফেক্টের পরে দেখো কি হচ্ছে, এই স্কিন এফেক্টের পরে আমাদের কি হচ্ছে, কি কি বিষয়ের উপর নির্ভর করে স্কিন এফেক্ট। দ্য নেচার অফ মেটেরিয়াল, আমি কোন মেটেরিয়াল ইউজ করছি। আরেকটা হচ্ছে এই স্কিন এফেক্টটা আরেকটা নির্ভর করে কিসের উপরে, সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড না সলিড। যদি সলিড কন্ডাক্টর হয় তাহলে স্কিন এফেক্টটা বেশি হয়। হ্যাঁ, আর যদি স্ট্যান্ডার্ড হয় তাহলে স্কিন এফেক্টটা কম হয়। কারণ দেখো স্কিন এফেক্ট আমার যদি আমার টোটালের মধ্যে দিয়ে যদি কারেন্টটা যেত তাহলে কি আমার লাভ কি হতো, তাহলে আমার কন্ডাক্টর সাইজটা কম করলেও টোটালের মধ্যে দিয়ে যাচ্ছে, টোটাল এরিয়ার মধ্যে দিয়ে যদি যেত, টোটাল এরিয়ার মধ্যে দিয়ে যেত তাহলে আমার কন্ডাক্টর সাইজ কমালেও হবে। যেহেতু এটা এসির নেচারই হচ্ছে ওটা যে ও যাবে উপরে উপরিতল দিয়ে, তাহলে কিন্তু আমাকে কন্ডাক্টরটা বেশি পাঠাতে হচ্ছে, কন্ডাক্টরের সাইজটা আমাকে বেশি করতে হচ্ছে। তাহলে স্কিন এফেক্টে এই একটা সমস্যা। তাহলে নির্ভর করে নেচার অফ মেটেরিয়ালের উপরে আর কী ধরনের মেটেরিয়াল ইউজ করছি, আর স্ট্যান্ডার্ড না ওটা সলিড কন্ডাক্টর। যদি স্ট্যান্ডার্ড কন্ডাক্টর হয়, স্ট্যান্ডার্ড মানে একটা তারের মধ্যে অনেকগুলো তার, ঠিক আছে, তাহলে কি বলছি স্ট্যান্ডার্ড। হ্যাঁ, মাঝখানে কি থাকে, মাঝখানে তোমার জিআই ওয়্যার। আর যদি সলিড কন্ডাক্টর মানে একটা কন্ডাক্টর, তাহলে একটা কন্ডাক্টরের ক্ষেত্রে স্কিন এফেক্টটা বেশি হয়, আর যদি স্ট্যান্ডার্ড কন্ডাক্টর হয় তাহলে স্কিন এফেক্টটা কম হয়। এবার আমি আসি এবার আমি যেটা বলছিলাম লেন্থ অফ স্পান। এই যে দূরত্বটাকে বলছে, একটা পোল আরেকটা পোলের মধ্যে ডিসটেন্সটাকে বলছে স্পান। তাহলে এটা কোথায় স্পানটা কোথায়, আমার তোমার বাড়ি পাশ দিয়ে যে ইলেকট্রিক পোলগুলো গেছে দেখো 25-30 মিটার গ্যাপ গ্যাপে হ্যাঁ পোলগুলো ইনস্টল করা আছে, ওই পোলের উপর দিয়ে আমাদের ওভার লাইনে গেছে। তাই এই যদি এই যে ডিসটেন্সটা এখান থেকে শুরু করে এইটুকু এই যে ডিসটেন্স, এটাকে বলছে স্পান, স্পান লেন্থ। তাহলে আমি যদি এই স্পান লেন্থ এটা পোলের উপর নির্ভর করে। যদি উডেন পোল হয়, উডেন পোলের ক্ষেত্রে 40 মিটার থেকে 50 মিটার উডেন পোল যদি উডেন পোল হলে এই স্পান লেন্থ আমি কত আমার খুশি মতো করতে পারবো কিনা, না তার কোনো নিয়ম নাই, খুশি মতো করতে পারবো না। আমি 80 মিটার দূরে আরেকটা পোল দিলাম তাহলে হবে, তাহলে কি হবে, স্যাগ হয়ে যাবে, লাইনটা স্যাগ হয়ে যাবে। লাইনটা যদি স্যাগ হয়ে যায়, এরকম যদি স্যাগ হয়ে যায় তাহলে আমার গ্রাউন্ড ক্লিয়ারেন্স কমে যাচ্ছে, এর মধ্যে ক্লিয়ারেন্সটা আমার কমে যাচ্ছে। এই ক্লিয়ারেন্সটা কমে গেলে আমার অ্যাক্সিডেন্ট হওয়ার কিছু ভয় থাকবে। রাস্তার উপর লোক কোনো কিছু নিয়ে গেছে, বাস নিয়ে গেছে, কি লেগে গেল, স্পট হয়ে গেল। কারণ আমাদেরকে তো লাইনটা এমনভাবে নিতে হবে যাতে কোনো রকম জীবন হানি যেন না হয়, এটাই হচ্ছে আমাদের মেন টার্গেট। এবার কেউ তোমরা লক্ষ্য করবে যখন একটা লাইন রাস্তা পারাপার করছে, হ্যাঁ এদিক থেকে এদিকে যাচ্ছে বা এদিক থেকে এদিকে যাচ্ছে, তখন দেখবা ওই লাইনের নিচে গার্ডওয়্যার দিয়ে দেওয়া হয়েছে, গার্ডওয়্যার তারের জালি, ওটা প্রপারলি আর্থিং করা হয়েছে। কেন, যে যদি কোনো কারণে তার ছিঁড়ে যদি রাস্তায় পড়ে তাহলে কি হবে, ধরো একটা ট্রাকে করে লোকজন যাচ্ছে, হ্যাঁ তো ওইটা যদি পড়ে, ওই তারটা ছিঁড়ে যদি পড়ে সঙ্গে সঙ্গে প্রচুর লোক মারা যাবে। মানে কিছুদিন আগে আমরা দেখেছি ইয়েতে ইসলামপুরে একটা ঘটনা ঘটেছে। হ্যাঁ এরকম ট্রাকে করে যাচ্ছিল, উপরে তার উপরে ওভারহেডের লাইন লেগে গেছে, ব্যাস হ্যাঁ 4-5 জন খতম। হ্যাঁ তো এই যে স্পান লেন কি উডেন পোল হলে পরে 40 থেকে 50 মিটার বেশি করতে পারবো না।
তারপরে স্টিল পোল হলে, যদি স্টিল পোল হয়, হ্যাঁ স্টিল পোলের ক্ষেত্রে আমাদের ডিস্টেন্সটা হবে 50 থেকে 80 মিটার, 50 থেকে 80 মিটার। স্পান লেন্থ হবে। যদি তোমার হয় স্টিল পোল, যদি তোমার আরসিসি পোল হয়, এখন ম্যাক্সিমাম আরসিসি পোল, তাহলে আরসিসি পোলের সাইড থেকে 100 মিটার পর্যন্ত তুমি করতে পারো। আরসিসি পোল হলে সাইড থেকে 100 মিটার পর্যন্ত তুমি স্পান লেন্থ করতে পারো। টাওয়ারের ক্ষেত্রে কি হবে? টাওয়ারের ক্ষেত্রে বলছি 100 থেকে 300, এক একটা টাওয়ার 100 মিটার থেকে 300 মিটার পর্যন্ত আমি গ্যাপ রাখতে পারি। তাহলে সেই হিসাবে করতে পারি, কারণ আমরা তারটা যেটা আমাদের মেন টার্গেটটা হলো যে তারটা যেন ঝুলে যায় না। আরেকটা যদি এমনি পাইপ হয়, স্টিল পাইপ হয়, তাহলে সেক্ষেত্রে ওই 30 থেকে 50 মিটার, হ্যাঁ আমার স্পান লেন্থ হবে। আর যদি আমি যদি ওই স্ট্রিট লাইটটা যদি ওই কেবল দিয়ে নিয়ে যাই, মানে ওই পোল দিয়ে নিয়ে যাই, তাহলে ম্যাক্সিমাম 45 মিটার ডিস্টেন্স রাখতে হবে, ম্যাক্সিমাম, এর বেশি করা যাবে। স্পান লেন্থ মানে এই লেন্থটা অনেক আছে না, ওভার লাইনে কিন্তু কি হয়, হ্যাঁ এখানে আর সবার করতে হবে 8 তার গেছে, ধরে নাও 8 তার উপরে 8 তার 8 ওয়ার, তারপরে হলো আর বেস, ওয়াই বেস, বি বেস, হ্যাঁ তারপরে একটা বেস দিয়ে দিল, এরকম একটা তার থাকলো, এটা নিউট্রাল, তাহলে এটা নিউট্রাল, তাহলে উপরটা বললাম আরটি, তাহলে এটা আর, এটা ওয়াই, এটা বি, এটা আমার, এটা নিউট্রাল, তাহলে এটা কি স্ট্রিট লাইটের লাইট, যে কোনো একটা বেস দিয়ে নিলাম, তাহলে আর বেসটা এর সাথে কানেক্ট করে দিলাম, তাহলে এটাও আর বেস হয়ে যাবে। এবার সেই ক্ষেত্রে এটা স্ট্রিট লাইটের জন্য, ধরো এখানে লাইট আছে, এখানে লাইট আছে, স্ট্রিট লাইটের জন্য, তাহলে কি হলো সবার উপরে আর্থিং হয়। আর কেন দিই আর্থিং হওয়ার উপরে? তার মূল কারণ হলো যখন সার্জ হয়, লাইটিং সার্জ হয়, মেঘ গড়গড় করে গর্জন করে, লাইন আমার বজ্রপাত হয়, তার উপর যদি পড়ে তাহলে আমার আর্থিংটাও ক্যাচ করবে আগে করে, ওটা ভূমিগত করবে। যদি আর্থিং যদি ভালো থাকে, আর্থিং ভালো না হলে অ্যাক্সিডেন্ট হয়। তারপরে আর বেস, তারপরে ওয়াই বেস, তারপরে বি বেস, তারপরে এই তারটা, এটা আমার স্ট্রিট লাইটের জন্য। আর স্ট্রিট লাইটের জন্য আমরা কি দরকার? একটা ফেজ দরকার, আর একটা নিউট্রাল দরকার। নিউট্রাল তো আছে, হ্যাঁ ওই নিউট্রাল নিয়ে নিলাম, আর একটা ফেজ, আর ফেজটাকে নিয়ে নিলাম, তার যে ফেজটাতে লোড কম আছে সেই ফেজটার সাথে স্ট্রিট লাইট আগে দিলাম, হ্যাঁ বাস আমার এইভাবে আমরা সেক্ষেত্রে আমার মাত্র স্পান লেন্থ আমরা 45 মিটারের বেশি আমরা কিন্তু করতে পারবো না, 45 মিটারের বেশি কিন্তু আমরা স্পান লেন্থটা করতে পারবো না। এটাই হচ্ছে না 5 মিনিট।